শহরের সুন্দরী মেয়েদের খুন করে মরদেহ টুকরো টুকরো করে ফেলে যাচ্ছে এক সাইকো কিলার। কিন্তু কেন সে এমন করছে, কেনই বা সে সাইকো হলো, তা জানলে আপনারও আত্মা চমকে উঠবে। একদিন এক অসহায় মা তার বাচ্চাকে বাঁচাতে সে সাইকোর হাতে পড়ে যায়। এরপর যা হয় তা জানতে আমাদের সঙ্গে থাকুন। বলছি 2024 সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি হোয়াইট রোজের কথা। মধ্যরাতে রাস্তার ধারে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা লাল গাড়ি এসে দাঁড়ায়। মেয়েটি চুপ করে সেই গাড়িতে উঠে যায়। লোকটা মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। মেয়েটার সাথে ইন্টিমেট হওয়ার ছলে মেয়েটির শরীরে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। মেয়েটি অচেতন হয়ে যায়। এরপরে মেয়েটিকে পলিথিনে মুড়ে অন্য ঘরে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে। এর দুদিন পর শহর থেকে একটু দূরে একটা জায়গায় মেয়েটির টুকরো টুকরো করা দেহ পাওয়া যায়। পুলিশ ভালো করে দেখে মেয়েটার একটা আঙুল কাটা। পুলিশের কথায় জানতে পারে এরকম আঙুল কাটা দেহ টুকরো টুকরো করে খুন করা আরও অনেক জায়গায় হয়েছে। এখান থেকে সিন কাট হয়। আমাদের দিব্যা নামের একটা মেয়েকে দেখানো হয়, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে মনে বলছে, মানুষ বলে জীবন কত সুন্দর, কিন্তু ভাগ্য সবাইকার সহায় হয় না। কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা যেভাবে বাঁচতে চাই জীবন আমাদের সেভাবে বাঁচতে দেয় না। তারপরেও মনের মধ্যে কষ্ট চেপে রেখে আমাদের বাঁচতে হয়। কে এই দিব্যা, তার সাথে কি এমন হয়েছে জানতে আমাদের কয়েক মাস পিছনে নিয়ে যাওয়া হয়। দেখি দিব্যা আর তার মেয়ে নাচছে। তখন ওই দিব্যা আর স্বামী আসে। সে শহরের বাইরে ছিল, আজকে ফিরেছে। ঘরে ঢুকে সে বলে, অনেকদিন ভালো মন্দ খাইনি, তোমরা রেডি হও, আজ বাইরে গিয়ে খাবো। দিব্যা রেডি হতে গেলে তার মেয়ে বলে, বাবা আজকে মায়ের বার্থডে তো। আশরাফ বলে, মাকে বলো না, আজকে আমরা সারপ্রাইজ দেব। মূলত আশরাফ আর দিব্যা দুজনের ধর্ম আলাদা, তাই তাদের পরিবার কেউ তাদের মেনে নেয়নি। কথা মতো একটা 5 স্টার রেস্টুরেন্টে তারা খেতে যায়, কিন্তু দিব্যার মনটা খারাপ। আজ তার বার্থডে, আশরাফ তাকে উইশ পর্যন্ত করেনি। হঠাৎ করে সেখানে থাকা সমস্ত লোক হ্যাপি বার্থডে বলে উইশ করতে থাকে। আশরাফ তাকে একটা আংটি দিয়ে উইশ করে। দিব্যা তো খুব খুশি হয়ে যায়। তারপর তারা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিল। তাদের এই খুশি বেশিক্ষণ ঠাঁই হয় না। রাস্তায় দেখে একটা গাড়িকে লক্ষ্য করে অনেকগুলো পুলিশ ফায়ার করছে। হঠাৎ করে একটা গুলি আশরাফের মাথায় লাগে। তারা সবাই গাড়ি থেকে পড়ে যায়। দিব্যা উঠে দেখে আশরাফ সেখানেই মারা গেছে। পুলিশের ভুলেই আশরাফ মারা গেছে। পুলিশ নিজেদের দোষ এড়াতে তাকে টেররিস্ট ঘোষণা করে দেয়। এরপর দিব্যার জীবন অন্যদিকে মন নেয়। সে নিজেও জানে না এই রাস্তা কোথায় গিয়ে শেষ হবে। আজ দিব্যার এই রাস্তায় দাঁড়িয়ে থাকার পেছনে একটা কারণ আছে, সেটা জানতে আমাদের দুদিন পেছনে যেতে হবে। আশরাফের মারা যাওয়ার পর দিব্যা অর্থ সংকটে পড়ে যায়। মেয়েকে খাওয়ানোর মতো তার ঘরে খাবার নেই। এদিকে ঘর ভাড়া না দেওয়ার ফলে ঘর মালিক এসে কথা শোনাচ্ছে। দিব্যা তাকে বোঝানোর চেষ্টা করে এখন তার কাছে টাকা নেই। ঘর মালিক নাছোড়বান্দা, সে টাকা নিয়ে তবেই যাবে। সেই সময় দিব্যার বন্ধু সোয়াতি এসে ঘর মালিককে কিছু টাকা দেয় আর বাকি টাকা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ঘর মালিক চলে যায়। সোয়াতি জানে তাদের ঘরে খাবার নেই, তাই সে নিজে খাবার নিয়ে এসেছে। দিব্যা বলে, আমার খিদে নেই। সোয়াতি বলে, দেখ তুই না খেয়ে থাকতে পারবি, কিন্তু তোর মেয়ে কি পারবে? তোকে কোথাও কাজ করতে হবে, তোর মেয়ের কথা ভেবেই তোকে এগিয়ে যেতে হবে। দিব্যা তার মেয়ের মুখের দিকে তাকায়, ভাবে তাকে তার মেয়ের জন্য বেঁচে থাকতে হবে। দিব্যা তার মেয়েকে নিয়ে তার বাবার কাছে যায়, কিন্তু বাবার অমতে বিয়ে করার ফলে তার বাবা তাকে মৃত বলে মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। দিব্যা কান্না করতে করতে আবার ফ্ল্যাটে ফিরে আসে। বেঁচে থাকতে হলে তাকে কিছু কাজ করতেই হবে, তাই সে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। রাস্তায় তার সাথে সোয়াতির দেখা হয়। সোয়াতিকে বলে তাকে একটা কাজের সন্ধান করে দিতে। সোয়াতি তাকে নিয়ে একটা শপের কাউন্টারে কাজের ব্যবস্থা করে দেয়। দিব্যা তার পর দিন থেকেই কাজে যোগ দেয়। সে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। 5টার সময় স্কুলের বাস শপের সামনে দিয়াকে নামিয়ে দিয়ে যায়। দিব্যার এখনো ছুটির টাইম হয়নি, তাই সে তার মেয়েকে বাইরে বসতে বলে। দিয়া তার মায়ের কথায় বাইরে বসে থাকে। তখন সে কিছু একটা দেখে সেটার দিকে এগিয়ে যায়। দিব্যার ছুটি হয়ে গেলে সে বাইরে গিয়ে দেখে সেখানে ব্যাগ পড়ে আছে, তার মেয়ে নেই। তখনই দিব্যার ফোনে একটা ফোন আসে। আসলে দিয়া কিডন্যাপ হয়েছে। দিব্যা বুঝতে পারে কে কিডন্যাপ করেছে। আমাদের দেখানো হয় আশরাফ বেঁচে থাকতে পান্ডিয়া নামের একটা ব্যবসাদারের কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল। পান্ডিয়ার একটা শর্ত ছিল, তাকে সময় মতো ফেরত দিতে হবে। আর মূলত এই কারণেই সে দিয়াকে কিডন্যাপ করেছে। দিব্যা পান্ডিয়ার কাছে যায় এবং দিয়াকে ছেড়ে দেওয়ার কথা বলে। উল্টে পান্ডিয়া দিব্যাকে তার টাকা ফেরত দিতে বলে, তাও আবার 2 দিনের মধ্যে, না হলে দিয়াকে থাইল্যান্ডে বিক্রি করে দিয়ে তার টাকা উসুল করবে। এবার দিব্যা রেগে গিয়ে বলে, আমার মেয়েকে না ছাড়লে আমি পুলিশের কাছে যাব। পান্ডিয়া বলে, কোন পুলিশ? যে পুলিশ আমার কাছে টাকা খেয়ে আমার কাজ করে। তাড়াতাড়ি টাকা জোগাড় কর, নয়তো ভালো দাম পেলে আমি তোর মেয়েকে বিক্রি করে দেবো। দিব্যা সেখান থেকে ফিরে আসে। সোয়াতি তাকে সান্ত্বনা দিতে এলে দিব্যা বলে, ও আমায় ছেড়ে চলে গেছে, আমিও মরে যেতাম, শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, আর তাকেও আমার কাছ থেকে ছিনিয়ে নিল। সোয়াতি বলে, দিয়া ঠিক ফিরে আসবে। দিব্যা বলে, কি করে? এত টাকা আমি কোথায় পাবো? সোয়াতি বলে, দেখো দিব্যা, তোমরা সবাই জানো আমি একটা অফিসে কাজ করি, কিন্তু আমি একটা কলগাল। আমার পরিবারের অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি এ পথ বেছে নিয়েছি। কিছু দিলে তবেই কিছু পাবে। আমি বলছি না আমি ঠিক করছি, কিন্তু দেখো আমার পরিবার আজ কত সুখে আছে। তোমাকেও কিছু পেতে হলে কিছু দিতে হবে। এই বলে সোয়াতি চলে যায়।
দিব্যা বুঝতে পারে না সে কি করবে। পরে মেয়ের কথা ভেবে সে রাজি হয়ে যায়। সোয়াতি এসে তাকে কিছু ড্রেস দেয় আর বলে, আমি তোমার নাম্বার সবাইকে দিয়ে দিয়েছি, যেখানে যেতে বলবে যাবে, আর কোনো কিছু প্রবলেম হলে আমাকে ফোন করবে। সোয়াতি কুমার নামের একটা দালালকে ফোন করে বলে এটা ওর প্রথমবার, তাই দেখে শুনে দেবে। দিব্যার ড্রেসটা পরে এলে সোয়াতি একটা ছবি তুলে কুমারকে পাঠিয়ে দেয়। কুমার সেই ছবিটা একটা ক্লায়েন্টকে পাঠিয়ে দেয়। ছবিটা দেখে পছন্দ হয়ে যায় ক্লায়েন্টের। কুমার দিব্যাকে ফোন করে বলে একজন তোমাকে পছন্দ করেছে, তুমি রেডি হয়ে কাছের বাস স্ট্যান্ডে দাঁড়াও, লাল গাড়ি করে সেখানে একটা লোক আসবে, তার সাথে চলে যেও। এগুলোই মূলত দিব্যার বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকার কারণ। কিছুক্ষণ পর কথা মতো একটা লাল গাড়ি এসে দাঁড়ায়। দিব্যা অনেক ভেবেচিন্তে গাড়ির কাছে যায়। মূলত এখনো সে কিছু ভাবতে পারছে না সে কি ঠিক করছে। দিব্যা গাড়িতে উঠে পড়ে। লোকটি দিব্যাকে তার বাড়িতে নিয়ে যায়। এই লোকটির নাম দিলীপ। দিলীপের বাড়িতে গিয়ে দিব্যা তাকে বলে সোজা বাথরুমে চলে যায়। মূলত এখনো দিব্যা ঠিক করতে পারছিল না সে কি করবে। সে মনে করতে থাকে তার বাবা তার সাথে কেমন ব্যবহার করেছে, পান্ডিয়া কি বলেছিল। তাই সে মনে মনে বলে কে কি বলবে জানি না, কিন্তু আশরাফ তো আমায় বুঝবে যে আমি কেন এই পথে যেতে বাধ্য হচ্ছি। এই বলে আশরাফের দেওয়া আংটিটি হাত থেকে খুলে ব্যাগের ভেতর রাখতে যায়। তখনই আংটিটি নিচে পড়ে যায়। আংটিটি খোঁজার জন্য দিব্যা নিচে হাত বাড়ালে তার হাতে একটা কাটা আঙুল উঠে আসে। তা দেখে দিব্যা আতকে উঠে পিছিয়ে যায়। দিব্যা ভয়ে ভয়ে কুমারকে ফোন করে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোন করতে পারে না। আর অন্যদিকে দিলীপ ড্রাগস নিতে থাকে এবং দিব্যার জায়গায় অন্য একটা মেয়েকে কল্পনা করতে থাকে। কে এই মেয়ে যাকে দিলীপ কল্পনা করছে, কি তার রহস্য, তা আমরা পরে জানতে পারবো। ফোনে নেটওয়ার্ক আসার সঙ্গে সঙ্গে দিব্যা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে। সেখানে ডিউটিতে ছিল বিক্রম নামের এক ইন্সপেক্টর। সে ফোন ধরে বলে কি প্রবলেম। দিব্যা বলে আমি একজনকার ঘরে এসে ফেসে গেছি, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। ইন্সপেক্টর বলে তুমি কি করে জানলে ও তোমায় মেরে ফেলবে। দিব্যা বলে আমি ওর ওয়াশরুমে একটা কাটা আঙুল দেখেছি। ইন্সপেক্টর লোকেশন জানতে চাইলে দিব্যা কিছু বলতে পারে না। এদিকে দিব্যার লোকেশন দুই টাওয়ারের মাঝখানে হওয়ায় তার সঠিক লোকেশন ট্র্যাক করা যাচ্ছিল না। দিব্যা বলে স্যার আমাকে বাঁচান, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আর আমি ছাড়া আর কেউ নেই। সে আবার কিডন্যাপ হয়েছে, আমি তার টাকা না দিলে আমার মেয়েকে বিক্রি করে দেবে বলেছে। ইন্সপেক্টর এ কাজ কে করেছে জানতে চাইলে দিব্যা পান্ডিয়ার নাম বলে। ইন্সপেক্টর দিব্যাকে বলে আমরা তোমায় অবশ্যই উদ্ধার করব। এই বলে দুই টাওয়ারের মাঝখানে থানায় ইনফরমেশন পাঠিয়ে দেয়। তখনই সাব ইন্সপেক্টর বর্ষা এসে বলে এই নাম্বারটি আশরাফের নামে রেজিস্টার করা, আর এই আশরাফ সেই আশরাফ যে 3 মাস আগে পুলিশের গুলিতে মারা যায়। তা শুনে বিক্রম চমকে যায়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ডিএসপি বিক্রম ও তার টিমকে বলছে এক বড় অপরাধী আজ এখানে আসছে, যা হোক করে তাকে আমাদের ধরতেই হবে। মূলত এই কারণেই সেদিন পুলিশ ওই গাড়িটিকে ফায়ার করছিল। ভুলবশত বিক্রমের হাত থেকে গুলি গিয়ে আশরাফের মাথায় লাগে, আর আশরাফ সেখানেই মারা যায়। সিন বর্তমানে ফিরে আসে। দিব্যা আশরাফের ওয়াইফ। আর একটা নাম্বার থেকে দিব্যার ফোনে দুবার ফোন এসেছিল। নাম্বারটা কোনো এক কুমারের নামে রেজিস্টার করা। দুইটি টাওয়ারের মাঝখানে থাকা পুলিশ জানায় লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। আর এদিকে দিব্যার ফোনও বন্ধ আছে। পুলিশ কুমারকে খুঁজে বার করে। কুমার ভয়ে সত্যি বলে দেয় যে সে দিব্যাকে ক্লায়েন্টের কাছে পাঠিয়েছে, কিন্তু ক্লায়েন্টের ব্যাপারে সে কিছুই জানে না। পুলিশ কুমারের ফোন থেকে দিলীপের নাম্বার নিয়ে নেয় আর বিক্রমকে পাঠিয়ে দেয়। এদিকে দিব্যার আসতে দেরি হচ্ছে দেখে দিলীপ বুঝতে পারে হয়তো দিব্যা সব জেনে গেছে। আর একটা কুড়ুল দিয়ে দরজায় আঘাত করতে থাকে। আর এদিকে দিব্যা হাতের কাছে যা পায় তাই নিয়ে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে দিলীপ দরজা ভেঙে ঢুকে পড়ে আর দিব্যা তার মাথায় জোরে আঘাত করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এতে দিলীপের বিন্দুমাত্র কিছু হয় না। দিব্যা ঘর থেকে বেরোনোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু সে বেরোনোর কোনো পথ পায় না। দিলীপ এসব চুপচাপ দেখতে থাকে। কিছুক্ষণ পর একটা হাতুড়ি দিব্যার দিকে ছুড়ে দেয়। দিব্যা হাতুড়ি লাগার সঙ্গে সঙ্গে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দিলীপ তার পা ধরে টানতে টানতে তাকে অন্য ঘরে নিয়ে গিয়ে বেঁধে রাখে। আর এদিকে বিক্রম সেই দিনের কথা ভাবছে যেদিন আশরাফ মারা যায়। মারা যাওয়ার পর ইন্সপেক্টর বিক্রমকে বলে তোমার ভুলের জন্য একটা নির্দোষ মানুষ মারা গেছে, তবে চিন্তার কোনো কারণ নেই, যে মারা গেছে তাকে টেররিস্ট বলে চালিয়ে দাও। এরপরে সিন বর্তমান ফিরে আসে। দেখে দিলীপ দিব্যাকে বেঁধে রেখে এসে দেখে তার সিগারেট নেই। তাই সিগারেট আনতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর তখনই সে তার ফোনটা অন করে। ফোন অন করার সঙ্গে সঙ্গে পুলিশ তার লোকেশন দেখতে পায়। আর পুলিশ তার লোকেশন ট্র্যাক করতে থাকে, কারণ কুমারের ফোন থেকে দিলীপের নাম্বার পাওয়া গেছে। এদিকে বর্ষা দিলীপের নাম্বার ট্র্যাক করছে, আর অন্যদিকে বিক্রম বর্ষার কথা মতো দিলীপকে ধরতে বেরিয়ে গেছে। দিলীপ যখন সিগারেট কিনছিল সেখানে ইন্সপেক্টর বিক্রমও পৌঁছে যায়। পুলিশকে দেখা মাত্র দিলীপ ছুটতে থাকে, তার পেছনে বিক্রমও ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পর দিলীপ বিক্রমের ওপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে বেশ অনেকক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে দিলীপ বিক্রমের পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। বিক্রম তার পাশে পড়ে থাকা পিস্তল দিয়ে দিলীপকে শুট করে দেয়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি দিলীপ আর বিক্রম দুজনেই হাসপাতালে আছে। বিক্রমের ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর ইন্সপেক্টর বর্ষা জিজ্ঞেস করে এই মানুষটিকে। বিক্রম বলে আমরা যে অপরাধীকে খুঁজছি সে, আর এই জানে দিব্যা কোথায়। আর এদিকে দিলীপ আইসিইউতে আছে, তার চিকিৎসার দায়িত্বে আছে শ্বেতা নামের একটা ডক্টর।
সে দিলীপের মুখের দিকে তাকিয়ে তার পিছনের কিছু অতীত মনে পড়ে যায়, আর সে ভয়ে চিৎকার করে উঠে বেরিয়ে যায়। ইন্সপেক্টর বিক্রম বলে, আপনি ওকে চেনেন? শ্বেতা বলে, হ্যাঁ, ওর নাম দিলীপ, আমরা একই কলেজে পড়তাম। শ্বেতা বলে, ও কারোর সাথে মিশতো না, ও একাই থাকতো। আমরা যখন 3rd ইয়ারে পড়ি তখন মীরা নামের একটা মেয়ে কলেজে আসে। মেয়েটি খুব দেখতে সুন্দরী ছিল। মীরাকে দেখে ও প্রেমে পড়ে যায়। এরপরে সব সময় মীরার পিছন পিছন ঘুরতি। পড়াশোনায় তার মন ছিল না, সে সবসময় মীরার দিকে তাকিয়ে থাকতো। ওই ক্লাসের আর একটা ছেলে যার নাম রিক, সেও মীরাকে পছন্দ করত। মীরা ও রিক তারা খুব ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল, আর এসব দিলীপ একদম সহ করতে পারছিল না। পাড়াবাড়ি তো তখন হয়, হোলির দিনে আমরা সবাই আনন্দ করছিলাম, মীরা ও রিক একটু দূরে গিয়ে একে অপরকে কিস করছিল, যেটা দেখে দিলীপ সহ না করতে পেরে রিককে প্রচণ্ড মারধর করতে থাকে। মীরা রেগে গিয়ে দিলীপকে বলে, আমি তোমাকে কখনোই পছন্দ করি না, আর তোমার সাহস কি করে হয় আমার লাইফে ইন্টারফেয়ার করার? আর কখনো যেন আমার পেছনে ঘুরতে না দেখি। মীরার কথায় দিলীপ অনেক কষ্ট পায়। দিলীপের ভালোবাসা ক্ষোভে পরিণত হয়। এর কদিন পরেই মীরা আত্মহত্যার চেষ্টা করে। তাকে হসপিটালে নিয়ে আসা হয়। অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয় না। সবাই সেই রুম থেকে বেরিয়ে গেলেও দিলীপ না বেরিয়ে তার হাতটা নিজের মুখে বুলোতে থাকে। তখন সেখানে সিকিউরিটি রবি চলে আসে। দিলীপ সেখান থেকে বেরিয়ে যায়। রবি মীরার বডিকে নিয়ে মর্গে চলে যায়। রবি ছিল এক বিকৃত মস্তিষ্কের মানুষ। মর্গের দরজা লাগিয়ে দিয়ে মৃতদেহের সাথে যৌনাচার করে। যখন সে বের হয় তখন দেখে সেখান দিয়ে দিলীপ যাচ্ছে। রবি দিলীপকে ডেকে বলে, আমি জানি তুমি ওকে ভালোবাসতে, কিন্তু পাত্তা পাওনি। তবে বেঁচে থাকতে সব ইচ্ছা পূরণ হয় না, তবে সুযোগ পেলে ছাড়তে নেই। দিলীপকে মীরার বডির পাশে এনে বলে, এই নাও, এখন সব তোমার, এই সুযোগ হাতছাড়া করো না। এখানে কি হয়েছে এসব আমি কাউকে বলবো না, তুমিও কাউকে বলবে না। রবি যাওয়ার সময় তার মদের বোতলটা ওখানে রেখে যায়, আর বলে, ভয় লাগলে খেয়ে নিও। এরপর দিলীপ রবির দেখে যাওয়া মদ খেয়ে মীরাকে জীবিত কল্পনা করে। এক পর্যায়ে তার সাথে যৌনাচার করার কাজে লিপ্ত হয়ে যায়। আর এটা এখানেই শেষ হয় না। এরপর থেকে যখনই কোনো মেয়ের লাশ আসতো, রবি আর দিলীপ মিলে তার সাথে যৌনাচার করত। কিন্তু এসব একদিন ধরা পড়ে যায়। একদিন শ্বেতা মর্গের পাশ দিয়ে যাচ্ছিল। মর্গের ভেতর থেকে কিছু আওয়াজ আসলে সে জানলা দিয়ে দেখে। রবিকে ওই অবস্থায় দেখে সে হতভম্ব হয়ে যায়, আর বাইরে থেকে দিলীপও তাকে দেখে ফেলে। দিলীপ তাকে মারার জন্য তাড়া করে, আর সেটা তার হাত থেকে বাঁচার জন্য ছুটতে ছুটতে বয়েজ হোস্টেলে ঢুকে যায়। এরপর সবাই তাদের ধরে ফেলে। দিলীপকে কলেজ থেকে বহিষ্কার করে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়, আর রবি সম্মানের ভয়ে আত্মহত্যা করে। এই ছিল মূলত দিলীপের অতীত। এরপর সিন ফিরে আসে বর্তমানে। বিক্রম ডক্টরকে বলে, এরকম করার কারণ কি? ডাক্তার বলে, এটা একটা মানসিক রোগ। এতে মানুষ সেক্সের প্রতি দুর্বল হয়ে পড়ে। তাদের মাথায় সবসময় সেক্সের চিন্তাভাবনা ঘুরতে থাকে, কিন্তু তারা এমন পার্টনার খোঁজে যে তাকে কখনো বিরোধিতা করবে না। তাই তাদের পছন্দের হচ্ছে ডেড বডি। আর যখন তারা ডেড বডি পায় না, তখন জ্যান্ত মেয়েকে মেরে তার সাথে সেক্স করে। সেটা ভয়ে বলে, আমি আর ওর কাছে যাব না। বিক্রম বলে, ভয়ের কিছু নেই, আমি এখানে পুলিশ রেখে যাব। বিক্রম বাইরে বেরোলে ইন্সপেক্টর বর্ষা ফোন করে বলে, দিব্যার ফোন ট্র্যাক করা গেছে। তা শুনে বিক্রম তাড়াতাড়ি দিব্যার কাছে যাওয়ার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে দিব্যার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে দেখে সে একটা লাশ কাটা ঘরের মধ্যে আছে। চারিদিকে কাটা হাত পা দেখে দিব্যা অনেক ভয় পাচ্ছিল। আর অন্যদিকে দিব্যার মেয়ের দিয়ারও জ্ঞান ফিরেছে, আর গাড়িতে মা মা বলে কাঁদছে। আর অন্যদিকে দেখি ইন্সপেক্টর বর্ষা পান্ডিয়ার কাছে পৌঁছে গেছে। তাকে দেখে পান্ডিয়া বলে, কি নিতে এসেছো? টাকা? টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যান। বর্ষা বলে, বাচ্চা কোথায়? পান্ডিয়া সবটা বুঝতে পেরে বলে, বলবো না বাচ্চা কোথায় আছে। ব্যাস, আর কি। ইন্সপেক্টর বর্ষা গান বের করে সোজা পান্ডিয়ার পায়ে গুলি মারে। পান্ডিয়া যন্ত্রণার ঠেলায় তাকে বলে দেয় বাচ্চা কোথায় আছে। বর্ষা দিয়াকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। আর হসপিটালে ঘটে যায় এক অন্য ঘটনা। সেটা দিলীপের হার্টবিট চেক করতে এসেছিল। হার্টবিট দেখে সে ফাইলে লিখতে যায়। পিছন ঘুরে দেখে কেউ নেই। দিলীপ উঠে তার পেছনে দাঁড়িয়ে আছে, আর সেটা তার দিকে ঘোরা মাত্র তার গলায় একটা সিজার ঢুকিয়ে তাকে হত্যা করে। রুমের ভেতরে শব্দ শুনে বাইরে থাকা পুলিশ ভেতরে গেলে তাকেও মেরে দিলীপ সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে জ্ঞান ফেরার পর দিব্যা হাতের কাছে পড়ে থাকা ছুরি দিয়ে দড়ি কেটে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই সেখানে ইন্সপেক্টর বিক্রম এসে পৌঁছায়। সে সারা বাড়ি ঘুরে দেখে দিব্যা সত্যি কথাই বলেছিল। দিব্যা ছুটতে ছুটতে একটা মেডিকেল শপ দেখে সেখানে গিয়ে সাহায্য চায়। সেখানে একটা বুড়ো আর বুড়ি ছিল। বুড়ো ছিল রিটায়ার্ড আর্মি। দিব্যা বলে, এই পাশের বাড়িতে একটা খুনি অপরাধী থাকে যে আমাকে মারার জন্য ঘুরছে। তা শুনে বুড়োটি বলে, না, এসব কিছু না, তুমি শান্ত হয়ে বসো, আমরা তো আছি, কেউ তোমার কিছু করতে পারবে না। তারপরেও দিব্যা সেখানে থাকা ফোন দিয়ে পুলিশকে ফোন করে, আর তার লোকেশন জানিয়ে দেয়। আর ওই রাস্তা দিয়েই দিলীপ যাচ্ছিল। ফার্মেসি খোলা আছে দেখে সে ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে যায়। কথায় কথায় বুড়িটি দিলীপকে বলে বসে,
দিলীপ, এই আশেপাশে কোথাও একটা খুনি বাস করে? দিলীপ জানতে চাই আপনাকে কে বললো? বুড়িটি বলে একটি মেয়ে বাঁচার জন্য দৌড়ে এখানে এসেছে, ওই মেয়েটিই বলল। দিলীপ বলে মেয়েটি কই? বুড়ি বলে মেয়েটি ভেতরে আছে। দিলীপের বুঝতে বাকি থাকে না মেয়েটি কে। দিলীপ বাইরে যাওয়ার ছলে শাটার নামিয়ে দেয় আর বুড়িটি এগিয়ে এলে পাশে থাকা হাতুড়ি করে তার মাথায় মারে। শব্দ পেয়ে দিব্যা লুকানোর চেষ্টা করে। দিলীপ তাকে খুঁজে বের করে মারতেই যাবে, তখনই বুড়োটি এসে তার দিকে বন্দুক ধরে আর দিব্যাকে বলে তুমি এখান থেকে চলে যাও। দিব্যা তো সেখান থেকে চলে যায়, কিন্তু দিলীপ কৌশলে বুড়োটিকে হাতুড়ি পেটা করে মেরে ফেলে। এরপর দিব্যার পিছু করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে পৌঁছায়। এসে বুড়িকে মৃত অবস্থায় পায় এবং পাশে বুড়োটিকে আদমর অবস্থায় পড়ে থাকতে থাকে। বুড়ো ইশারা করে বলে দেয় দিব্যা কোন দিকে গেছে। বিক্রম সেই দিকে যায়। দিব্যা ছুটতে ছুটতে একটা কবরস্থানে চলে আসে এবং সেখানে একটা পুরনো কবরের মধ্যে লুকিয়ে পড়ে। দিলীপ সেখানে এসে দিব্যাকে খুঁজতে থাকে। দিব্যা লুকোনোর পরেও দিলীপের হাত থেকে বাঁচতে পারে না। দিলীপ তাকে দেখে ফেলে এবং চুল মুঠি ধরে তাকে উপরে তুলতে থাকে। যখনই দিলীপ তাকে মারতে যাবে সেই সময় বিক্রম এসে পড়ে। তাদের মধ্যে তুমুল ফাইট হয় এবং বৃষ্টিও শুরু হয়ে যায়। বিক্রম দিব্যাকে বারবার বলছিল এখান থেকে চলে যেতে, কিন্তু দিব্যা বিক্রমকে ফেলে যেতে চাইছিল না। এক পর্যায়ে দিব্যা সাহস করে বেলচা নিয়ে দিলীপকে মারে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার জন্য দিলীপ সেখানেই মারা যায়। এরপর 3 মাস পর দেখানো হয় বিক্রম দিয়াকে নিয়ে পুলিশ ট্রেনিং ক্যাম্পাসে গিয়েছে। মূলত দিব্যা পুলিশের ট্রেনিং করছে। বিক্রম দিব্যাকে বলে আমার জন্য তোমার জীবন নষ্ট হয়েছে, যেটা আমি কখনোই ঠিক করতে পারবো না। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেটা আমাদের না চাইতেও এমনিই ঘটে যায়, কিন্তু আমাদের সব ভুলে আগে এগিয়ে যেতে হবে। আশা করি পুলিশ হওয়ার পর তুমিও বুঝতে পারবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।